নমস্কার আবার সবাইকে। আগের পার্টে আপনারা দেখলেন আমি কি করে এই রুস্কায়লা মাউন্টেন পার্কে এসে পৌঁছলাম। এইবার আপনাদের দেখাবো আমি পার্কের ভেতর গিয়ে কি কি দেখলাম। মাউন্টেন পার্ক তো এটা নামে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হিলি এরিয়া, ঠিক মালভূমি যেরকম হয় সেরকম, খুব একটা উচ্চতায় নেই। তাও ট্রেকের মতো করেই হেঁটে হেঁটে উঠে যেতে হয় কেভ অবধি। এখানে একটা কেভ আছে যেটা দেখতে এক্সকারশন করতে হয়। সেই কেভেতে কি কি দেখলাম চলুন আপনাদেরকে নিয়ে যাই। যেহেতু এটা হিলি এরিয়া, হতে পারে নেটওয়ার্ক কাজ করছে না, কিন্তু এখানে কোন স্পট কিভাবে যাবেন যেতে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লিখে রোডের পাশে পাশে দেওয়া আছে। এছাড়াও যখন টিকিট কাটছেন তখন আপনাকে টিকিটের সাথে একটা ম্যাপ দিয়ে দিচ্ছে। এই পার্কে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার জায়গা। এটা যেমন জিপ লাইন, এখানে ছোট থেকে বড় প্রত্যেকে করছে। প্রায় 50 বছরের ওপরের মহিলা পুরুষ প্রত্যেকে করছে, থেকে ছোট বাচ্চা 10 বছর থেকে শুরু করে প্রত্যেকে করছে, খুব এনজয় করছে। এবার পৌঁছে গেছি আমি এক্সকারশন করার জন্য কেভে। 1896 সালে এটা নির্মিত হয়েছিল। এখানে কেভের আন্ডারে যে স্টোনগুলো জমেছে, সেই স্টোনগুলোই পিটার্সবার্গে যে চার্চগুলো আছে বড় বড়, যেমন কাজান ক্যাথেড্রাল, সেখানেই এই পাথরগুলো নিয়ে গিয়ে ইউজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাথরগুলো এখানে জমে আছে। আর তার উপরে এই যে গ্লেসিয়ারের যে মিউজিয়ামটা দেখলেন, ওটা শুধুমাত্র শীতকালেই অপারেট করে, যখন এখানে বরফ জমে। ফেব্রুয়ারি টু মে মোটামুটি দেখতে পাওয়া যায়, এবং সেখানে ঢুকে ছবি তুললেও অ্যালাউ করা আছে। নমস্কার আবার সবাইকে। আগের পার্টে আপনারা দেখলেন আমি কি করে এই রুস্কায়লা মাউন্টেন পার্কে এসে পৌঁছলাম। এইবার আপনাদের দেখাবো আমি পার্কের ভেতর গিয়ে কি কি দেখলাম। মাউন্টেন পার্ক তো এটা নামে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হিলি এরিয়া, ঠিক মালভূমি যেরকম হয় সেরকম, খুব একটা উচ্চতায় নেই। তাও ট্রেকের মতো করেই হেঁটে হেঁটে উঠে যেতে হয় কেভ অবধি। এখানে একটা কেভ আছে যেটা দেখতে এক্সকারশন করতে হয়। সেই কেভেতে কি কি দেখলাম চলুন আপনাদেরকে নিয়ে যাই। যেহেতু এটা হিলি এরিয়া, হতে পারে নেটওয়ার্ক কাজ করছে না, কিন্তু এখানে কোন স্পট কিভাবে যাবেন যেতে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লিখে রোডের পাশে পাশে দেওয়া আছে। এছাড়াও যখন টিকিট কাটছেন তখন আপনাকে টিকিটের সাথে একটা ম্যাপ দিয়ে দিচ্ছে। এই পার্কে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার জায়গা। এটা যেমন জিপ লাইন, এখানে ছোট থেকে বড় প্রত্যেকে করছে। প্রায় 50 বছরের ওপরের মহিলা পুরুষ প্রত্যেকে করছে, থেকে ছোট বাচ্চা 10 বছর থেকে শুরু করে প্রত্যেকে করছে, খুব এনজয় করছে। এবার পৌঁছে গেছি আমি এক্সকারশন করার জন্য কেভে। 1896 সালে এটা নির্মিত হয়েছিল। এখানে কেভের আন্ডারে যে স্টোনগুলো জমেছে, সেই স্টোনগুলোই পিটার্সবার্গে যে চার্চগুলো আছে বড় বড়, যেমন কাজান ক্যাথেড্রাল,
সেখানেই এই পাথরগুলো নিয়ে গিয়ে ইউজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাথরগুলো এখানে জমে আছে। আর তার উপরে এই যে গ্লেসিয়ারের যে মিউজিয়ামটা দেখলেন, ওটা শুধুমাত্র শীতকালেই অপারেট করে, যখন এখানে বরফ জমে। ফেব্রুয়ারি টু মে মোটামুটি দেখতে পাওয়া যায়, এবং সেখানে ঢুকে ছবি তুললেও অ্যালাউ করা আছে। এই জায়গাটা যখন আমরা এক্সকারশন করছিলাম, এখানে সুন্দর একটা রাশিয়ান সুদিং মিউজিক বাজছিল। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেই হচ্ছে সেই উইন্টারে গ্লেসিয়ার ফেস্টিভ্যালটা হয়। খুব সুন্দর সুন্দর ওরা বরফকে কেটে কেটে এক একটা স্ট্যাচু বানায়, খুব সুন্দর দেখতে হয়। এখনো কিছুটা রয়ে গেছে, এখনো গলেনি যেটুকু, সেটুকু পোর্শনই আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমার এক্সকারশন এখানে শেষ হলো। এরপর আমি যাবো অন্য স্পটে, কিন্তু অলরেডি 12:30 বেজে গেছিল। সেই জন্য রওনা দিলাম খাওয়ার খোঁজে। এখানে যেহেতু হিলি এরিয়া, দোকান কোথায় পাবো বুঝতে পারছি না। তারপরে ম্যাপে দেখলাম যে একটা খাওয়ারের দোকানের শুধুমাত্র স্কোয়ার মতো একটা জায়গা আছে, সেখানেই কটা ক্যাফে আর কিছু রাশিয়ান বুফে খাওয়ার জায়গা আছে। তো আমি সেখানেই চললাম, সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। তো পৌঁছে গেছি আমি রাশিয়ান বুফে দোকানে, যেখান থেকে আমি ভাবলাম সিলেক্ট করে কিছুটা লাঞ্চ খাবো। আমি সিলেক্ট করেছি পাস্তা। এখানে পাস্তা মানে বয়েল পাস্তাই পাওয়া যায়, তার উপরে একটু সস ছড়িয়ে দেয়, আর তার সাথে চিকেন চিজ কাটলেট। খাওয়া হয়ে যাবার পর বাইরে বেরিয়ে দেখলাম আর বাকি ক্যাফেগুলো, আর তার সাথে দেখলাম কিছু সোভিনিয়ারের দোকান। সেই সোভিনিয়ারের দোকান থেকে আমিও একটা এখানকার সোভিনিয়ার কালেক্ট করে নিয়েছি, সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো।
তো সব কেনাকাটা আর ওখানটা এক্সপ্লোর করার পরে আমি বাকি পার্কটা ঘুরতে শুরু করলাম হেঁটে হেঁটে। তো এখানে দেখলাম জলের মধ্যে এরকম ছোট ছোট বোট চলছে, সেলফও হতে পারে, আবার আরেক ধরনের দেখাবো সেটা ঠিক যেন কাঠের ভেলার মতো করে ভেসে যাচ্ছে। ওটা অনেকজন মিলে, এবং ওটা নিজেকে করতে হবে না। তো আমি তো একটু জলে ভয়ই পাই যেহেতু আমি সাঁতার জানি না। আর এখানে দেখুন ডাইভিং হচ্ছে, ওরা বলছে ডাইভিং কিন্তু অ্যাকচুয়ালি তো এটা বানজি জাম্পিং টাইপের। তো বাচ্চারা করছে, কোনো ভয় নেই, আমি খালি সেটাই ভাবছিলাম আর দেখছিলাম, এটাতে যথেষ্ট ভয় লাগছিল, কিন্তু সবাই ভয়কে জয় করে নিয়েছে এখানে। তো ওই ভেলা মতো যে জিনিসটা বলছিলাম কাঠের, ওটা করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত ক্রাউডেড সেদিনকে, সোমবার ছিল দিনটা, তাও এত ক্রাউডেড যে টিকিটই পেলাম না। তবে এই দিন ওয়েদারটা কিন্তু সত্যিই ছিল খুব অসাধারণ। আর হিলি এরিয়ার জন্য যে গরমটা মস্কোতে পাচ্ছিলাম, এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল, প্রায় +13-15 ডিগ্রি ধরে নিন। আর এই রোদটা গায়ে হালকা করে লাগছিল, অসাধারণ লাগছিল। আর ছবি ভিডিওগুলোও ওই জন্যেই এত ভালো এসছে। ওয়েদারটা খুবই ম্যাটার করে। এই যে ভেলাটার কথা বলছিলাম, এইটা কাঠের তৈরি, অসাধারণ লাগছিল, যেন এটা ভাসতে ভাসতে যাচ্ছে। এইটা চড়ার খুবই ইচ্ছে ছিল। আর এই পাখিটা দেখুন কি অপূর্ব, এই পাখিগুলো উড়েই যাচ্ছিল, এখানে জল খেতে এসেছিল, তখন আমি তাকে ক্যাপচার করে নিলাম। অসাধারণ দেখতে। এইবার যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাকে বলে মাস্টার ক্লাস। এই যে পাথরগুলো যেগুলো সংগৃহীত হয় কেভ থেকে, সেই পাথর দিয়ে ছোট ছোট জিনিস বানানো শেখানো হয়, এবং সেটা বাচ্চারা বড়রা প্রত্যেকেই ওটাকে যোগ করতে পারে, কিন্তু বাচ্চারা সেটাকে বেশি এনজয় করে। ছোট ছোট হাতি, সিংহ এরকম কিছু বানাতে হয়, তারা শিখিয়ে দেয় ওখানে। আর এই জায়গাটা হলো কেভের, যে নিচ থেকে দেখতে পাচ্ছিলেন ওপরের থেকে আলো আসছে সূর্যের গোল গোল করে কাটা, তো সেই জায়গাটাই হচ্ছে ওপর থেকে আবার নিচে যে কেভটা আছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। এইখানে ওই বড় বড় রকগুলোকে সংগৃহীত করে রাখা আছে। দেখুন প্রত্যেকটা রককে খুব অ্যাটেনশনের সাথে, যে কি সুন্দর ওগুলো অলরেডি পলিশ করা লাগছে যেন দেখে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ন্যাচারাল, ওই রকমই পাথরের শেডগুলো। দেখুন ইনি তো যে যাচ্ছেন এইমাত্র জিপলাইন ধরে, ইনি কারুর ঠাকুমা। সে কি সুন্দর আনন্দ করতে করতে, টাটা করতে করতে চলে গেল। এনার বয়স হবে প্রায় 55-58 বছর বয়স, কিন্তু একটুও ভয় নেই। আর এইটাই হলো সেই সুভিনিয়ার যেটা আমি কিনলাম দোকান থেকে। ব্যাস, তারপর শেষ হলো আমার সবকটা স্পট ঘোরা, এবং এবার আমি ফিরতি পথে রওনা দিলাম। সেই রাস্তা দিয়ে আবার ট্রেক করতে করতে নেমে যাচ্ছি স্টেশনের দিকে। ওখানে খুব সুন্দর হটডগ বিক্রি হচ্ছিল, তাই বিকেলে স্ন্যাক্স হিসেবে একটু হটডগ খেলাম। আর এই দেখুন, আমি বলছিলাম না হ্যারি পটারের মতো, দেখুন এই যে আমাদের ট্রেনে যারা দেখাশোনা করবে, প্রত্যেক কামরায় সেরকম লোক দেওয়া থাকে, প্রত্যেকের ড্রেসিং সেন্সটা দেখুন আপনি, ড্রেস আপটা করেইছে যেন ওই হ্যারি পটারের ফিলটা পাওয়া যায়। খুব সুন্দর লাগছিল প্রত্যেককে দেখতে। তখন বাজছে 7:45, আমার ট্রেনটি ছাড়লো, এবং এখন টাটা করার দেওয়ার সময় চলে এসেছে রুস্কায়লা মাউন্টেন পার্কে।
চলুন এবার ফিরতি পথের ট্রেনের ইন্টেরিয়ারটা আরেকবার দেখাই, কারণ এখানে ওই সবুজ কালারের যে ইন্টেরিয়ার বগির কথা বলছিলাম সেটা এখানে জুড়েছে, দেখাচ্ছি চলুন। তো এই ট্রেনটার সাথে দুটো রেস্টুরেন্টের বগি অ্যাড হয়েছে। এটা হলো ফিনল্যান্ডের, কারণ ফিনল্যান্ড এবং রাশিয়ার বর্ডারেই আমি গেছিলাম। এখানে সব ফিনল্যান্ডের খাবার পাওয়া যাচ্ছিল, আর কারেলিয়ান, যেহেতু কারেলিয়াতে গেছি আমি, কারেলিয়ান খাবারও পাওয়া যাচ্ছিল। আমি একটা কারেলিয়ান পাই নিয়ে টেস্ট করে দেখলাম যে কারেলিয়ান খাবার কেমন হয়। তো সেটা আটার ডোয়ের মধ্যে একটু চিজ দেওয়া, এরকম বলতে পারেন। আমরা তো একটু স্পাইসি ভালোবাসি। আর এইটা হলো সেই সবুজ ইন্টেরিয়ার করা বগি। আর এইটা বাথরুম, যেটা খুবই স্পেশিয়াস এবং খুবই ক্লিন। আর এইটা হলো নর্মাল বুফে রেস্টুরেন্ট, যেটা এই ট্রেনটার সাথে সবসময় থাকে। মস্কো অবধি এই রেস্টুরেন্টেই যাবে, তাই এখানেই আমি 10:30টার সময় এসে ডিনার করে নিলাম। আমি নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, কার্বোনারা পাস্তা যেটাকে বলে, এবং তার সাথে একটা ফ্রুট চায়, যেটা রাশিয়ার খুব ফেমাস এবং আমার খুবই ভাল লাগে। নাম হচ্ছে আবলেপেখা চায়। তো এইভাবেই আমার জার্নিটা শেষ হলো এবং আমি পৌঁছে গেলাম মস্কো পরদিন সকালবেলা 9:08-এ। ট্রেনের টাইমিং রাশিয়াতে একদম সঠিক, তাই একটুও দেরি হয়নি। খুব ভালো ঘুরলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।